চোরে চোরে খালতো ভাই, তালতো ভাই, মাসতুতো ভাই, এক চোর আবার আরেক চোরের উপস্থিতি টের পায় বা খবর পায়। কেন এতগুলো কথা বললাম? উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে, সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। ডক্টর ইউনূস হয়তো ফেব্রুয়ারির আগে পদত্যাগ করে ফেলতে পারে। পদত্যাগ করে নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচন এদেশে আদৌ সম্ভব না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন এদেশে হবে না। এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই কথাটি একেবারে সুস্পষ্টভাবে বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একেবারে নিশ্চয়তার সহিত কনফিডেন্সলি বলছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন এদেশে হবে না। রিফাত আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আরেকটা হলো যে তাহলে সেক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা। তারপরে ইউনূসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে? জেনারেল ওয়াকার এখন নিজের গদি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তিনি তার গদি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না। এদিক বিএনপি ও সেনাপ্রধান এনসিপির তরুণ নেতাদের বড় কোনো ক্ষতি করতে পারে, সে ইঙ্গিত দিচ্ছে, বড় কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। যোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে, কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায়, এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না। তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত। যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো, তাই না? কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে। এখানে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না, সেটা অন্যরা বিশ্বাস করতে পারে। আমি বিশ্বাস করি না যে এইভাবে দলকে বা এইভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা, সেক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে, কারণ অনেকে তো ভোট দিতে যাবে, কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই। এখন ভোট কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে, সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা, আন্তর্জাতিক অঙ্গনে থাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা হবে, ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে। এই উপদেষ্টাদের মধ্যেই একজন ডক্টর ইউনূসকে সরিয়ে নিজেই প্রধান উপদেষ্টা হতে চায় এবং সে আবার মার্কিন লবির খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, তো সে বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি কি ইউনূসের রিক্রুট নাকি, আমি চাইলেই ইউনূস থাকবে, না চাইলে না। সো ইউনূসের ঘরের মধ্যে বিভীষণ আছে। এর বাইরেও আবার আরেকজন, আপনারা জানেন যে আমার দেশের সেই সম্পাদক, সেই জঙ্গিদের অন্যতম গডফাদার বাংলাদেশে মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা করার জন্য আরেক গ্রুপ উঠে পড়ে লাগছে। এর বাইরে আবার ফরহাদ মজার, তিনি আবার নিজেই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন। এদের উদ্দেশ্য হলো যে এরা প্রধান উপদেষ্টা হইতে পারলে যেটা হবে, এরা নির্বাচনটা দেবে না। এরা তখন এই বিপ্লবী সরকার, সংস্কার, বিচার এইসবের ধান্দা করে তারা নির্বাচনটা দীর্ঘায়িত করতে চায়। তারা নির্বাচনটা কেন দিতে চায় না? তাদের কথা হলো যে আমরা আন্দোলন করছি, আমরা শেখ হাসিনা সরকারকে সরাইছি, এখন বিএনপি কেন ক্ষমতায় আসবে? আমাদের কষ্টের উপরে, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি কেন ক্ষমতায় আসবে? তারা এই যে বিএনপি আর আমেরিকার যে রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তারা মানতে পারতেছে না। এটা মাহমুদুর রহমান গ্রুপ বলেন, ফরহাদ মজার গ্রুপ বলেন, এরা মানতে পারতেছে না। ডক্টর ইউনূসের হলো, ডক্টর ইউনূস বাধ্য হয়েছে আর কি। ডক্টর ইউনূস হলো যে এনসিপির উপরে ভরসা করা যায় না। জামাত যতই মানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিক, 7 থেকে 8% বেশি তাদের পপুলারিটি বাড়তেছে না। তো এই অবস্থায় ইউনূস যদি সেফ এক্সিট চায় তাহলে তার একমাত্র অপশন হলো যে বিএনপির উপরে যদি ভর করা যায়, এবং তিনি আমেরিকাকে সেভাবে কনভিন্স করছেন।
যে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে যাবে। আবার সেখানে একটু টুইস্ট আছে যে ডক্টর ইউনূস আবার রাষ্ট্রপতি হিসেবেও থাকতে চান আর কি। যদি তার সক্ষমতা থাকে তাহলে বিএনপি তারেক হবে প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস হবে রাষ্ট্রপতি। দেখেন একটা ফেয়ার ইলেকশন, একটা ভোটাধিকারের জন্য এত কথা বললেন, আর এখন সবাই যার যার মতো করে মানে ঠিক করতেছে। ইভেন যদি ইলেকশনও হয় সেই ইলেকশনের রেজাল্ট আগে থেকে নির্ধারিত, তাহলে আর এটা ফেয়ার ইলেকশন কেমনে হয়? বাংলার মানুষ কি চায় সেটা আপনারা লন্ডনে বসে ঠিক করবেন। আবার ডক্টর ইউনূস যেদিন লন্ডনে গেছে 13 জুন তারেক রহমানের সাথে মিটিং করতে, সেটাও কিন্তু জামাত, এনসিপি এবং অন্যান্যরা ভালোভাবে নেয় নাই। সেই একই গলা যে ক্ষমতা আমরা ভোগ করবো, এইভাবে তারেক রহমান কেন? আর বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করার মজাই আলাদা। এই স্বার্থ এনসিপি পাইছে, জামাত পাইছে। তো এটা নিয়ে এটা হলো ইউনূসের কেন্দ্রিক। এখন ইউনূসের আসলে মানে চলে যেতে হবে। এখন সে কি একটা নির্বাচন দিয়ে বিএনপি বা যাকেই হোক ক্ষমতা দিয়ে যেতে পারবে, নাকি তার আগেই তাকে চলে যেতে হবে? এটারও একটা মেকানিজম আছে, যেটা বললাম যে মাহমুদুর রহমানরা চাচ্ছে তাকে সরিয়ে এখনই প্রধান উপদেষ্টা হতে। এর বাইরে রাষ্ট্রপতিকে নিয়েও একটা গেম চলতেছে। রাষ্ট্রপতি, আপনারা জানেন যে এতদিন রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এরা মোটামুটি একসাথে থেকে ইউনূসকে ব্যালেন্স করছে, কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের এখন সম্পর্কটা মোটামুটি আর নেই বলা চলে। সেনাপ্রধান আর রাষ্ট্রপতির ব্যাকআপ হিসেবে কাজ করছে না। রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতে পারছেন না। তার যে প্রেস উইং আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, সেগুলোর উপরেও তার কোনো নিয়ন্ত্রণ নাই। শুধুমাত্র তার মিলিটারি সেক্রেটারি এবং যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট আছে এদের সাথে কিছুটা ইন্টারাকশন আছে। এর বাইরে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মোটামুটি এক ধরনের গৃহবন্দীর জীবনযাপন করছে। তার কোনো পাওয়ার নেই, তিনি চাইলেও কোথাও যেতেও পারেন না এখন। আর সর্বশেষ হলো পৃথিবীর বিভিন্ন বাংলাদেশি দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে। এই ছবি নামানোর সাথে সাথে একটা মানে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে, সেই অফিসে আসলে বাংলাদেশ সংবিধানের 4 ক ধারা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম সংবিধান অনুযায়ী, কিন্তু সেটা কেউ মানে না। এই ডক্টর ইউনূস তো অবৈধ অসাংবিধানিক একটা সরকার, সুতরাং তিনি সরকারকে মানেন না। এই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পুরও কিন্তু মানে আসন নড়বড়ে হয়ে গেছে। মাঝে মধ্যে শোনা যায় ওনাকে সরিয়ে দেওয়া হবে, ওনাকে আবার বিএনপি রাখার পক্ষে, কারণ উনি সরে গেলে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে। কারণ রাষ্ট্রপতি সরে গেলে ক্ষমতা কাকে দেবে? স্পিকার তখন রাষ্ট্রপতি হবে। স্পিকার পদত্যাগ করে বসে আছে, স্পিকার পদত্যাগ করলে স্পিকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি স্পিকার। সুতরাং এই জটিলতার মধ্যে বিএনপি যেতে যাচ্ছে না। সুতরাং আর যেহেতু সংবিধানের আওতায় শপথ নিয়েছে এই ইউনূস সরকার, সুতরাং এখানে একটা সংবিধান, আবার বিপ্লবী সরকার যারা চায়, এই সব মিলে একটা মানে লেজে গবরে অবস্থা এখানেও রয়েছে। সুতরাং রাষ্ট্রপতি বসে বসে আর বঙ্গবনী এনএফসি গণেন সেনাপ্রধানদের দেখলে হাসতে হাসতে বলেন কি আমাকে কি চলে যেতে হবে, এরকম আর কি কথাবার্তা শোনা যায়। তো রাষ্ট্রপতির অবস্থানও কিন্তু বেশ নড়বড়ে। আবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে রাষ্ট্রপতি করার একটা উদ্যোগ আমরা খেয়াল করেছি, কিন্তু রিফাত আহমেদ তিনি এখন পর্যন্ত রাজি হননি। তো সৈয়দ রিফাত আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আরেকটা হলো যে তাহলে সেক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা। ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে সেটা নিয়েও বাজারে অনেক রকমের গুঞ্জন আছে এবং পছন্দের তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জায়গায় আরো একটা অনিশ্চয়তা রয়েছে। এরপরে রয়েছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার বর্তমান অবস্থা কি? তিনি কিন্তু এই মার্চ এপ্রিল পর্যন্ত তার একটা মানে গ্রহণযোগ্যতা ছিল, দেশবাসীর কাছে বলেন, সেনাবাহিনীর ভেতরে বলেন, সবখানে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু মার্চের পর থেকে এপ্রিল মে মাসের পর থেকে তিনি তার গ্রহণযোগ্যতা ক্রমশ নিম্নগামী এবং তিনি তার সাথে ডক্টর ইউনূসের একটা দ্বন্দ্ব কিন্তু আছে। তারা মিলেমিশে একদিকে কাজ করেন, আবার দ্বন্দ্ব আছেন। তার মধ্যে একটা হলো যে এই যে সাভার ক্যান্টনমেন্ট 9 ডিভিশন, এটা খুব ইম্পর্টেন্ট এবং ঢাকা শহর মোটামুটি সাভার ক্যান্টনমেন্ট থেকেই গার্ড দিয়ে রাখা হয়। এই সাভার ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন, যে প্রধান ছিলেন মেজর জেনারেল মঈন খান, এই মঈন খান কিন্তু জেনারেল ওয়াকারের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন যে মঈন খানের যেন প্রমোশন হয়, সেজন্য লেফটেন্যান্ট জেনারেল হয় এবং এই রিকমেন্ডেশন সে পাঠিয়েছিল। ডক্টর ইউনূস সেটা অ্যাকসেপ্ট করেনি এবং আগামীকাল 22শে অগস্ট মঈন খান এই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, সেই অবসর পূর্ব ছুটিতে যাচ্ছেন এবং সেখানে অলরেডি নতুন জিওসি মেজর জেনারেল আসাদকে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে। সো আসাদ উইল টেক ওভার। মেজর জেনারেল মঈন চলে গেলে মেজর জেনারেল আসাদ 9 ডিভের জিওসি হবে। তো এইটা কিন্তু জেনারেল ওয়াকারের জন্য একটা সেটব্যাক। এরকম জেনারেল ওয়াকারের আরো বেশ কিছু প্রপোজাল ডক্টর ইউনূস ফেলে রাখছে, হি ডিডন্ট রেসপন্ড। হ্যাঁ বলেনি, নাও বলেনি। এদিকে প্রমোশন নিয়ে আর্মির মধ্যে একটা গাঞ্জাম, আর্মির সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি, আর্মির ইমেজ যে বিতর্কিত হচ্ছে সেটা নিয়ে আর্মির মধ্যে একটা হতাশা, সব মিলিয়ে আবার জেনারেল ওয়াকার আরেকটা সমস্যার মধ্যে পড়েছেন যে তাকে কেউ বিশ্বাস করছে না। এই সব কিছু মিলে একটা ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান রয়েছে। এর সাথে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক, আমেরিকা এবং ভারতের বাংলাদেশ বিষয়ক অবস্থান, এই সব মিলিয়ে এমন একটা জটিলতার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে যে এর থেকে উদ্ধারটা কিভাবে হবে সেটাই আসলে এখন $1 মিলিয়ন প্রশ্ন। বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই 1 বছর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কি কি করেছে সকল কিছুই কিন্তু ডক্টর ইউনূস অবগত আছে এবং বাংলাদেশের সকল জনগণ অবগত আছে। সেই সকল বিষয় চিন্তা করে ডক্টর ইউনূস কোন রকম একটি নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি মাসের পর বিদেশ
চলে যেতে যাচ্ছে সেফ এক্সিট নিয়ে। আদৌ কি ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিতে পারবে? এবং ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচন হলে বিশ্বের কোন দেশ মেনে নিবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে? এবং সেই নির্বাচনে জামাত এনসিপি কি অংশগ্রহণ করবে? আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? অনেক প্রশ্ন আমাদের মনে এখনো ঘুরপাক খাচ্ছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও অংশগ্রহণ করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে বিশ্বের কোন দেশই মনে করে না ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন হবে। তাই সম্ভাবনা আছে ডক্টর ইউনূস হয়তো ফেব্রুয়ারির আগে পদত্যাগ করে ফেলতে পারে। পদত্যাগ করে নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে। আর সেই তত্ত্বাবধায়ক সরকার হবে নির্বাচনকালীন সময়ের জন্য। সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে পারে। আর সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। আর যদি সেটা না হয়, দেশে একটি গোলযোগ পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যে গৃহযুদ্ধ মনে হবে আমাদের সকলে। ওই অবস্থায় হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে। এখানে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন না হওয়া। আর নির্বাচন হয়ে কোনো রকমে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ডক্টর ইউনূস পালিয়ে যেতে পারে। আর সেটাও বেশি দিন স্থায়িত্ব থাকবে না। বিএনপি যদি ক্ষমতায় আসেও 6 মাসের মধ্যে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। পতন হয়ে যাওয়ার পরে ওই ঘুরে ফিরে যে লাও সেই কুদু আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, আবার সেম তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন করতে হতে পারে। কারণ এটা পানির মতো ক্লিয়ার। আওয়ামী লীগের যদি সুযোগ থাকে, আওয়ামী লীগকে যদি পা ধরে আনে বলে আপনারা নির্বাচন করেন, ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ কোন রকমের নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ ভালো করেই জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, এই ডক্টর ইউনূস যে সাধারণ নির্বাচন দিবে সেই নির্বাচন বানচাল হয়ে যাবে। এবং নির্বাচনের আগের সময়ে বিশ্বের ভাগা ভাগা দেশগুলো এবং জাতিসংঘ থেকে বলেন এই আমেরিকার যে এখন প্রেসক্রিপশনে দিয়ে সরকার চলতেছে, আমেরিকাও তখন বলবে যে আওয়ামী লীগ ছাড়া কোনো ইনক্লুসিভ নির্বাচন দেওয়া ঠিক হবে না। এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়েও যায়, এই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এটাই বাস্তবতা। সে সকল বিষয় বুঝতে পেরে ডক্টর ইউনূস এখন জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিব। এটা হচ্ছে একটা আস্থাহীনতা। মূলত মুদ্রা কথা হচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন করতে পারলেও নির্বাচন অংশগ্রহণ করবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর ইউনূস হয়তোবা ফেব্রুয়ারির আগে পদত্যাগ করে পালাতে পারে, আর একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে। আর সেই তত্ত্বাবধায়কের আন্ডারে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। কেন অনেক বিষয় করতে পারে। যদি সেটা না হয়, যুদ্ধ বা গৃহযুদ্ধ পরিস্থিতি হলে তখন সেনা শাসনও আসতে পারে। তখন মোড় অন্যদিকে চলে যাবে, রাজনৈতিক প্রেক্ষাপটও অন্যদিকে চলে যাবে। সেটা ভিন্ন বিষয়। তাই আগামীতে কি ঘটবে সেটা আমরা 1-2 মাসের মধ্যে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাব। কারণ এখন অনেক কিছু ধোঁয়াশা আছে। কে কখন কি করে ফেলে রাজনৈতিক দল সেটা বোঝা বড় মুশকিল। কারণ এটা বাংলাদেশ। কারণ বাংলাদেশের সকল নাগরিক যেরকম হুজুগে, সকল রাজনৈতিক দলের চিন্তা ভাবনা হুজুগে চিন্তা ভাবনা। তাই আমাদের আরেকটু কিছুদিন অপেক্ষা করতে হবে সকল বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য। চোরে চোরে খালতো ভাই, তালতো ভাই, মাসতুতো ভাই, এক চোর আবার আরেক চোরের উপস্থিতি টের পায় বা খবর পায়। কেন এতগুলো কথা বললাম? উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে, সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গেল কয়েকদিন আগে ওয়েস্টিনের খাবার, নীলা হাঁস মার্কেট এবং কি অপুর দেওয়া সেই চ্যালেঞ্জকে আসিফ কিন্তু খণ্ডাইতে পারে নাই। তবে ক্ষমতায় আছে, সিস্টেম তার পক্ষে কথা বলবে, টেলিভিশন তার পক্ষে ভিডিও বানাবে, গণমাধ্যম তার পক্ষে কথা বলবে। এটাই বাংলাদেশের এত বছরের সংস্কৃতি এবং কালচার। তবে ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখেন কি কি বের হয়। আজকের দিনে উত্তাল হচ্ছে যে ভিডিওটা নিয়ে, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে প্রেস সেক্রেটারি আছেন রানিং, তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন 4টা ফাইলের। কালকে এগুলো সাইন হয়ে যাবে, তবে কমিশনটা দিতে হবে 6%। দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের ভাগাভাগি নিয়ে। দর্শক, টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি। এখন তার কি বিচার হবে? না, হবে না। কেন হবে না? এপিএস যে ছিল মোয়াজ্জেম আসিফের, তার নিয়ে কি হয়েছে আপনি দেখেন। এখন তার বিরুদ্ধে এই সরকার, এই ইন্টারিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিছেন? যে এত অভিযোগ আসছে, স্বাস্থ্য উপদেষ্টারা তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়ে, কিন্তু আমরা এগুলার কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনূসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাই নাই। এগুলো পেন্ডিং এ আছে। ক্ষমতা শেষ হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে। আজকের যেই আলোচনা টেন্ডারের কমিশন নিয়ে, যেই অডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে। সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করেছেন। সেখানে আমরা শুনলাম
এগুলো কালকে সাইন করাবো। এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে। তো ঠিকাদার বলতেছেন না না, চুক্তিপত্র পর্যন্ত যাওয়া যাবে না, মানে প্রেস সেক্রেটারি বলতেছেন। আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় মানে আসিফের সাইন করবেন আর 50% দিয়ে দেবে, সিপিজিবি পাস হবে, বাকি 50% দিয়ে দেবে। তাকে আরো বলতে শোনা যে আপনি ওদের বলেন এখন সবগুলো হচ্ছে এই ফরম্যাটে। তো কোন ঠিকাদারের সাথে কোন থার্ড পার্সন অথবা কারোর সঙ্গে বসা তো দূরের কথা, মানে এখানে টোটাল আমরা এটা অডিওটা নিশ্চয় অনেকে শুনেছেন, আমরা এটা প্লে করতে পারছি না বিভিন্ন কারণে। তো মাহফুজ আলমকে বলতে শোনা যায় আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে? মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে 3%, এটা একটা হইল নাকি? শোনেন আপনাকে একটা কথা বলি, কক্সবাজার এমন কিছু কাজ চলছে যেগুলো এখন 6% আমি করেছি, 1% যে মিডলম্যান সে নিচ্ছে আর 5% হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন বেশিই থাকে ভাই, বোঝেন নাই? যখন থেকে কাজগুলো হয় সবগুলোর অ্যাবাব মানে ধরে ডিপিডি হয়, কোনটাকে সমান ধরে ডিপিডি করা হয় না। তো মানে বুঝতে পারছেন যে মানে আমরা এখন কোন জায়গায় আছি। এখন আসিফ মানে কি বলবো এদেরকে, মানে এর যে প্রেস সেক্রেটারি হয়, এর যে এপিএস, সবগুলা চোর। এখন স্বাভাবিকভাবে এই চোরদের সাথে আসিফের কানেক্ট আছে কিনা জনগণ বলবে, সেটা কমেন্টে জানান। আসিফ বলবে আমি জানি না, তাকেও বরখাস্ত করা হবে। এটা ভুয়া, ফেক, এআই দ্বারা জেনারেটেড এমন কোন অভিযোগও কিন্তু হয়তোবা পাল্টা কাউন্টার আসতে পারে, কিন্তু ঘুরাফিরা সবকিছু আসিফের বিরুদ্ধে আসে। ট্রিপল মার্ডার কেস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পরিবারের সাথে কানেক্টেড। তার বাবা লাইসেন্স বানাই ফেলছিল, সে জানে না। মানে আমরা আসলে এই মুহূর্তে কোন ভাষায় যে বলবো, মাননীয় উপদেষ্টা মহোদয় বেশি কিছু বলাও যায় না। তবে এই দিন না, সামনে কিন্তু নতুন আরেকটা দিন আসতেছে, খেয়াল রাখেন। উপদেষ্টা আসিফ মাহমুদের উচিত কনসার্ন করা যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, আপনার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা এই রাষ্ট্র, এই সরকার, এই প্রশাসনে কিন্তু নিবে। যা করেন বুঝে শুনে করেন ভাই, পাপ নাই শরীরে ভয় নাই। তবে আপনি যদি পাপ না করেন, আপনার অধীনস্থরা যখন পাপে নিমজ্জিত হয় তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি? জুলাই আন্দোলনের চেতনা তো পুরা ভরপুর আপনাদের শরীরে, দুর্নীতির চেতনা কতটুকু আছে সেটা সময় বলে দিবে। ভালো থাকবেন। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।